नमस्कार बंधुरा शुभ सकाल केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। आमी दक्षिण चब्बिश परगना जेलार छोट्ट एकटी ग्राम थेके आमार संसार संग्राम छोट्ट एई परिवारे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। आज के ना आमी अनेक सकाल सकाल उठेছি और तारपरे सकालेर जा बासी काजकर्म छिलो सेगुलो आमार सब सारा हये गेছে। तारपरे आमी सोजा चले एसेছি रान्नाघरे। এত সকাল সকাল রান্না বান্না করার কারণটা কি তোমাদেরকে বলবো। তো তার আগে বলি এই মশলার কৌটোগুলো আমি আগের দিন ধুয়ে রেখেছিলাম, খুব নোংরা হয়েছিল, তো সেই জন্য এগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। আজকে রান্না করার আগে ভাবলাম মশলাগুলোকে সব পেরে আগে রেডি করে রাখি। এখন বাজে সকাল 6:45। তো সঙ্গীতকে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। ও বিছানায় বসে একটু স্কুলের পড়া বাকি আছে সেটা করে নিচ্ছে। আর আমি ভাবলাম আমার রান্নাঘরের কিছু কাজ আমি এগিয়ে রাখি যাতে আমার একটু তাড়াতাড়ি হয়। তো এবার বলি এত সকালবেলা রান্না করার কারণটা কি। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সঙ্গীতের হঠাৎ করে স্কুল থেকে ফিরে পেটে ব্যথা শুরু হয়েছিল। তো তারপরে আমি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। হঠাৎ করে পেটে ব্যথা শুরু হওয়ার কারণে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর ওর বাবাকে জানালাম, সে কিছু ডক্টরের সাথে কথা বলে তারপরে বলল যে ভিতর থেকে একটু গ্যাসের সমস্যা আছে আর কৃমি হয়েছে, কৃমির ওষুধ খাওয়ালে ভালো হয়ে যাবে। কিন্তু আজকে নয়, 2-1 দিন পরে ওষুধটা খাওয়াতে হবে। একটু বৃষ্টি হলে ওয়েদারটা একটু ঠান্ডা থাকলে তারপরে খাওয়াতে হবে। তো এমনি ওর কিছু গ্যাসের ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে আর এখনও মোটামুটি ঠিক আছে, ভালো আছে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে আমার দিদির শাশুড়ির, দিদির মেয়ে, দিদির ছেলে, পরিবারের সবার খুব জ্বর মানে অত্যাধিক জ্বর। যখন জ্বরটা আসছে কাঁপ দিয়ে জ্বর আসছে আর কিছুতেই জ্বরটা নামতে চাইছে না। আর একটা পরিবারে এতগুলো মানুষের যখন একসাথে শরীর খারাপ হয়, পরিবারে যে মানুষটা সুস্থ থাকে তার কি অবস্থা হয় তোমরা বুঝতেই পারছো। তো আমার জামাইবাবু একা ভালো আছে, দিদির ছেলে, মেয়ে, দিদির শাশুড়ি সবাই অসুস্থ। দাঁড়াও, কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে। তো এবার সঙ্গীতকে স্কুলে দিয়ে আসতে হবে। এখন 7টা বাজে। তো আমি একটু রেডি হয়ে নিই, তারপরে ওকে নিয়ে আমি স্কুল দিয়ে আসতে যাব। স্কুলে দিয়ে আসতে যাওয়ার জন্য বেরিয়েছি আর তারপরে দেখছি যে আমার দাদা বৌদি আবারও বেরিয়েছে রাস্তায় যাওয়ার জন্য। দাদা কাজে যায়, বৌদি একটু বাজারে যাবে, সেই জন্য বেরিয়েছে। তো একসাথে দেখা হয়ে গেল। দাদা বলল যে আমি ওকে নিয়ে যাচ্ছি, তোকে আর যেতে হবে না। তো আমার একটা কাজ একটু কমে গেল। তো তাহলে আমি শাড়িটা ছেড়ে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তো এবার বলি, দিদিদের পরিবারের সবার যেহেতু জ্বর, জামাইবাবু একা রান্না করবে বলে জোগাড় করছিল। তো দিদি আমাকে ফোন করেছিল যে সারা রাত ও খুব কষ্ট পাচ্ছে, আমাকে যাওয়ার জন্য ফোন করেছিল। তখনই আমি বললাম যে জামাইবাবুকে রান্না করতে হবে না, আমি এখানে রান্না বান্না করে তোদের সবার জন্য ভাত তরকারি নিয়ে যাব। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম না, বর্দা বাজারে গিয়েছিল, অনেক বড় একটা পাঙাশ মাছ নিয়ে এসেছিল। দাদা সেটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। তো সকালবেলা সেটা বের করে দিয়েছি আর আমি বরফটা জমাট বেঁধে আছে বলে একটা জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। তো ওই মাছের তরকারি বানাবো, আলু দিয়ে একটু বড় করে তরকারি বানাবো, সবাই ওইটা দিয়ে খাবে। আর আমার ভাই তো মাছ খায় না, ভাইয়ের জন্য ডিমের তরকারি করে দেব। এত সকালেই তরকারি ভাত ছাড়া আমি আর কিছু জোগাড় করতে পারবো না, কারণ আরও কিছু করতে গেলে আমার অনেকটা সময় লাগবে আর সেই সময়টা আমার হাতে নেই। ছেলেকে আনতে যেতে হবে 9:30টার সময়, আর দিদির ছেলে মেয়ে দুটো বাচ্চা, তারাও না খেয়ে বসে থাকবে। রান্না আরও কিছু করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ভাবলাম ওই জন্য তরকারি আর ভাতটা করে নিয়ে গিয়ে অন্তত তাদের মুখের সামনে দিলে একটু অন্তত তারা খেতে পারবে। পরিবারে যখন একজনের শরীর খারাপ হয় তখন অন্যজন সামাল দিতে পারে, কিন্তু একটা পরিবারের সবার যখন শরীর খারাপ হয় তখন কে সামাল দেবে? একটা বেটা ছেলে কি পারে একটা মেয়ে ছেলের মতো সব কিছু গুছিয়ে করতে? তবুও বলবো আমার জামাইবাবু অনেক ভালো, উনি অনেক কাজ করতে পারে। দিদির ছেলে, দিদির মেয়ে সবার খেয়াল রাখছে, সাথে তার মায়েরও। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ভাতটা ফুটে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে ভাতটা আমি ফ্যান ঝাড়িয়ে নেব। গ্যাসটা বন্ধ করা ভুল হলো, ভাতটা নামিয়ে আমি এদিকে আর একটা কড়া বসিয়ে দিলে ভালো হতো, ভাইয়ের ডিমের তরকারিটা বানিয়ে নিতে পারতাম। তো দাঁড়াও, আমি কড়াটা বসিয়ে দিই। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হলে আমি এতে প্রথমে ডিমটা ভেজে নেব।
মাছগুলো ভাজতে না অনেকটা সময় লাগছে। ওইদিকে আমি ডিমটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছটা ভাজতে সময় লাগছে কারণ এই মাছগুলো না খুব তেল ছিটকায়, সেই কারণে আমি একটু জোর কমিয়ে থালা ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। এদিকে দেখো আমার ডিমের তরকারি হয়ে যাবে, তাও দেখবে মাছ ভাজা হয়তো হবে না। তো এদিকে কড়াতে ডিমটা দিয়েছি, একদিকটা ততক্ষণ ভাজা হোক, ততক্ষণে এদিকের মাছটা আমি একটু উল্টে পাল্টে দিই। এদিকের একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে অন্য দিকটা দিই। জোরটা তো কমিয়ে কমিয়ে ভাজতে হচ্ছে, কারণ তেল ছিটকে তো না হলে ভর্তি হয়ে যাবে। চলো মাছগুলোকে উল্টে দিয়েছি, বা জোর দিয়ে একটু ঢাকনা দিয়ে দিই। আর এদিকে দেখো ডিমটা আমার একদিকটা না অনেকটাই কড়া হয়ে গেছে, তো একটু বেশি ভাজা হয়ে গেছে, তো তারপরে উল্টে দিলাম আমি। আর ডিমটা আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি ভাইয়ের তরকারিটা বসিয়ে দিই এদিকে। আমার ভাইয়ের খাওয়া না খুব খুঁটখুটে, ও আলু খায় না, কিন্তু তাও সব তরকারিতে একটু হলেও আলু দিতে হবে, শুধু পেঁয়াজের ঝাল খেতে চায় না। তো সেই কারণে ডিমের তরকারিতেও আমি অল্প একটু আলু দিয়ে দেব। আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে যেভাবে ডিমের তরকারি করে সেইভাবেই ওর ডিমের তরকারি করে দেব। তো ওদিকে ডিমের তরকারিটা হোক, আর এদিকে মাছগুলো ভেজে ভেজে তুলে রাখি। দেখো আমার মাছ ভাজা শেষ হলো না, এদিকে ডিমের তরকারি হয়ে গেল। আমি আগেই ভেবেছিলাম যে মাছ ভাজতে আমার অনেকটাই সময় লাগবে, ডিমের তরকারি হয়ে যাবে কিন্তু মাছ ভাজা কমপ্লিট হবে না। তো এই যে আর দু একটা ভাজলেই আমার হয়ে যাবে, তারপরে আমি এখানে তরকারিটা বসিয়ে দেব। তো এই সব শেষে মাথাটা ছিল, এটাও ভাজা হয়ে গেল, আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে তরকারিটা বসিয়ে দেব। মাছ ভাজার কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কিন্তু খুব একটা ভাজবো না, এর উপরেই আমি আলুগুলোকে দিয়ে দেব। কারণ অনেকগুলো মানুষ আজকে খাবে, সেই জন্য আলুর পরিমাণটা একটু বেশি। পেঁয়াজটা অনেকটা আগে থেকে ভেজে নিলে তার উপরে আলুগুলো দিলে না পেঁয়াজটা খুব পুড়ে যাবে, যেহেতু আমি আলুগুলোকে আগে থেকে ভেজে নিইনি। তো সেই কারণে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা অবস্থায় আমি দিলাম, কারণ আলুর সাথে পেঁয়াজটা ঠিকঠাক ভাজা হবে, না হলে আলুটা কাঁচা হয়ে থাকবে, পেঁয়াজটা অনেক পোড়া পোড়া হয়ে যাবে। তো সেই কারণে আমি পেঁয়াজটা কম ভেজে আলুটা দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মশলা দেব। দেখো আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তো ওই জন্য আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এরপর আমি এখানে লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি, আর আমার কষানোও হয়ে গেছে, সেই কারণে আমি জল দিয়ে দিলাম। তো এবার আমি তরকারিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর এটা যতক্ষণে সেদ্ধ হবে আমি ততক্ষণে যে বাসনগুলো পড়েছে সেগুলো মেজে নিয়ে আসব। তারপরে এসে মাছটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর একসাথে আমি খাবার দাবারগুলো নিয়ে তাদেরকে দিয়ে খাইয়েও আসতে পারবো, আর ছেলেকে স্কুল থেকে নিয়েও আসতে পারবো। তো দেখো আমি ব্যাগে করে খাবার দাবার ওদের জন্য সব কিছু গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আগে খাবার দাবারটা ওদের বাড়ি রেখে সঙ্গীতকে স্কুল থেকে আনতে যাব, তারপর স্কুল থেকে নিয়ে আবার দিদির বাড়ি গিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে বাড়ি ফিরবো। এখন বাজে বিকেল 3:30। 10টার সময় এসে দিদিদের সবাইকে ভাত টাত খাইয়ে দিয়ে আমি সঙ্গীতকে বাড়ি নিয়ে গিয়ে দুজনে স্নান করে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি দিদির বাড়ি। বিকেলে ছেলেদের 3:30 থেকে পড়াতে আসার কথা আছে, সেই জন্য একেবারে ছেলেকে নিয়েই চলে এসেছি দিদির বাড়ি। আর দিদির বাড়ি এসে দেখছি সেই একই অবস্থায় সবাই এখানে বিছানায় শুয়ে আছে নিচে মাদুর পেতে। আর আমি চলে এসেছি দিদিদের রান্নাঘরে। উনানে এখানে আমি একটা তরকারি বসিয়েছি। দিদিদের উঠানে একটা লাউ শাকের গাছ ছিল, তো দিদি বলল আমার ওই লাউ শাকের ডাঁটা দিয়ে একটু আমার তরকারি বানিয়ে দে, আমি ওই ডাঁটা দিয়ে খাবো, আমার একটু খেতে ইচ্ছে করছে। দুপুরে ভাত এনেছিলাম তাও খায়নি, একদম একটুখানি খেয়েছে। কেউ খেতেই পাচ্ছে না, কারোর মুখেই কিছু ভালো লাগছে না খেতে। তো যাই হোক চলো, আমার ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, এটা আমি ওদেরকে দিই, ওরা ততক্ষণ খাক। আর এবেলা কি খাওয়া দাওয়া হবে আমি দিদিকে জিজ্ঞাসা করলাম, ও বলল যে কিছুই খেতে ভাল লাগছে না। তো আমি বললাম কিছু না খেলে তো হবে না, সেই জন্য আমি জামাইবাবুকে বললাম যে একটু সোয়াবিন আর ময়দা এনে দাও, তাহলে একটু রুটি আর সোয়াবিন আলুর তরকারি বানিয়ে দিই। তো জামাইবাবু তাহলে বলল আমি দোকান থেকে একটু নিয়ে আসি, তুমি ততক্ষণ বসো। তো আমি ডাঁটা চচ্চড়িটা ওদেরকে দিই, আর এখানে আলু কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। সোয়াবিনটা আনলে এর মধ্যে দিয়ে দেব, আগে সেই জন্য আলুটা বসিয়ে রাখলাম। উনানে আর বেশি জ্বালন দেব না, যেটুখানি আছে একটু ঠেলে দিয়ে রেখে দেব। আলুটা এরকম বসানো থাক, আমি গিয়ে ওদেরকে ডাঁটা চচ্চড়িটা দিই।
জামাইবাবু গেছে দিদির ছেলেকে নিয়ে দোকানে ময়দা আর সোয়াবিন আনতে। আর এখানে দিদি আর দিদির মেয়ে শুয়ে আছে। দেখো চাঁদনির মুখটা কতটা শুকিয়ে গেছে, চোখ মুখ পুরো ছলছল করছে। আর এটা দিদির শাশুড়ি। তিনজনের মানে একইভাবে শরীর খারাপ, একদম উঠতেই পারছে না কেউ। চচ্চড়িটা নিয়ে আমি এসে ওদেরকে ডাকছি যে হয়ে গেছে, ওট এবার খাবি। তরকারিটা অনেকটা গরম ছিল, সেজন্য ফ্যানটা চালিয়ে দিলাম। চাঁদনি হাত দিতে পারছিল না, খুব গরম ছিল, তো আমি তুলে দিদির শাশুড়িকে দিলাম। আর আমি জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে। দিদির শাশুড়ি বলছে ভালো হয়েছে। ভালো লাগছে চাঁদনি খেতে মুখে? হ্যাঁ। এত শরীর খারাপ তাও মুখে হাসি লেগে আছে। বাচ্চা তো যতক্ষণ শরীর খারাপ লাগছে শুয়ে পড়ছে, তারপরে আবার উঠে বসছে, কিন্তু বড়রা তো উঠতেই পারছে না। আর চলো, এদিকে সোয়াবিন আর ময়দা চলে এসছে, আমি তাহলে রান্নাঘরে চলে যাই। এবার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে নিয়ে এবার সোয়াবিনটা বসিয়ে দেব। তো আমি একটু হলুদ দিয়ে দিয়েছি জলে, আর তার উপরে আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেব, তারপরে তরকারি বানাবো। তো আমার উনানটা নিভে গেছিলো, তো সেই কারণে আবার আমি উনানটা জ্বালিয়ে নিচ্ছি নতুন করে, অনেকক্ষণ বন্ধ ছিল, তো সেই কারণে আবার আমি জ্বালিয়ে নিলাম উনানটা। তো সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে আমি কড়াটা ধুয়ে একটু জল বসিয়ে দেব, গরম জল বসিয়ে দেব। সেই জলটা একদম ফুটে গেলে তারপরে সেই জলটা দিয়ে আমি ময়দাটা মাখবো, তাহলে রুটিগুলো একটু নরম হবে। তো সেই কারণে দেখো আমি সোয়াবিনটা নামিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এটা ফুটেও গেছে। আর আমি ময়দার মধ্যে এই গরম জলটা দিয়ে এবার আমি গরম হাত তো দিতে পারবো না, সেই কারণে খুন্তি দিয়ে এটা ভালো করে মেখে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি হাত দিয়ে দিয়ে এটাকে একটা ডলা পাকিয়ে নিচ্ছি। ময়দাটা মাখা থাক, আমি সোয়াবিনের তরকারিটা এদিকে বসিয়ে দিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিই। তরকারিতে জল ঢেলে তারপরে আমি লেচি কেটে রাখবো। তো 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে আলু আর সোয়াবিন একসাথেই দিয়ে দেব। আজকে আর অন্য কোনো মশলা দেব না, শুধু অল্প একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়েই তরকারিটা বানাবো। কারণ ওদের মুখে অন্য কোনো মশলা নাকি গন্ধ লাগছে, আদা টাদা কিছুই দিতে বারণ করছে। তো সেই কারণে অল্প একটু লঙ্কা হলুদ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তরকারিটা জল ঢেলে আমি লেচি কেটে এখানে গোল করে নিয়েছি। 500 গ্রাম ময়দা ছিল, দেখো অনেকগুলোই রুটি হবে। এইভাবে উনানে আমি রুটি একসাথে বেলে একসাথে ভাজা আগে সেইভাবে করিনি, তো সেই কারণে আমার একটু অসুবিধাই হচ্ছে। তো সেই জন্য ভাবছি আগে কিছু বেলে রেখে দেব, তারপরে একটা একটা করে ভাজবো। নাহলে একা বেলে একা ভাজা আমি পারবো না সামলাতে, তারপরে আবার উনানে জালও দিতে হবে। তো সেই কারণে আমি কিছু রুটি আগে থেকে বেলে রেখে দেব, তারপরে আমি ভাজবো। দাঁড়াও, কিছু রুটি আমি বেলে নিই আগে থেকে। আর এদিকে উনুনটা আবারই নিভে গেছে, আবারও আমাকে জ্বালাতে হবে। একদিকে করতে গেলে একদিকে বন্ধ হয়ে যায়। তো উনুনটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর প্রথম রুটিটা আমি কড়াইতে দিয়েছি। তো দেখি উনানে এই প্রথম কড়াতে এরকম রুটি করছি, ফোলে কিনা দেখি। তোমাদের সামনেই প্রথম রুটিটা করে দেখি। তোমাদের কি মনে হচ্ছে, রুটিটাও কি ফুলবে না ফুলবে না? আমার তো মনে হচ্ছে ফুলবে না, কারণ অনেকটা জাল পেয়ে গেছে, তো একদিকটা পোড়া পোড়া মতো হয়ে গেছে, মনে হয় ফুলবে না। দেখা যাক কি হয়। কিন্তু অন্য দিকটা উল্টানোর পরে মনে হচ্ছে ফুলবে। এই দেখো একদিক থেকে ফুলতে শুরু করেছে, এ দেখো পুরোটাই ফুলে গেছে। দেখো দুদিকটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর দেখো পুরোটাই ফুলে গেছে। তো খুব ভালো লাগছে, প্রথমটা পুরোটা ফুলেছে। এটা আর মনে হয় হবে না, অনেকটা জাল দিয়ে ফেলেছি। তো চলো যাই হোক, খাবার মতো হলেই হলো। সবটা না ফুললে আর কি করা যাবে, খাবার মতো হলেই চলবে। চলো এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে ফেলি। দেখো অবশেষে আমার সব রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এক থালা রুটি, এক গামলি তরকারি, সবটা হয়ে গেছে। আর আমি ঘরের মধ্যে নিয়ে এসেছি, এসে দেখছি যে দিদি এখানে শুয়ে আছে। আর দেখো বাচ্চাটা, ছোট বাচ্চাটা পর্যন্ত মুখটা শুকিয়ে গেছে, বাচ্চাটাও খেতে পারছে না। একটা রুটি একটু দিয়েছি আধখানা, সেটাও খাচ্ছে না, নিয়ে খেলা করছে। তো
তো গরম গরম খাবার হয়ে গেছে, সেজন্য দিদিকে বললাম যে এখন গরম আছে আর তোর শরীরটা একটু ভালো আছে, জ্বর নেই, তাহলে এখন খেয়ে নে, নালে এরপরে জ্বর আসবে আর খেতেও পারবি না। আর তোমাদেরকে বলা হয়নি, সঙ্গীতদের 3:30 থেকে পড়াতে আসার কথা ছিল, আসেনি, 6:30 থেকে পড়াতে আসবে বলে ফোন করেছিল। তো 6:30 থেকে ওদেরকে পড়াতে এসছে। আর এদিকে আমি দিদির বাড়ি এসছি, আর ওখানে মা বাড়িতে একা আছে। তো সঙ্গীত এখানে পড়ুক, আমি ওর পড়ার দাদাকে বলেছি যে আমি বাড়ি চলে যাচ্ছি, উনি যেন সঙ্গীতকে একটু বাড়ি পৌঁছে দেয়। তো উনি রাজি হয়েছে, বলেছে যে তুমি বাড়ি চলে যাও বৌদি, আমি দিয়ে আসবো। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু বলো। টাটা, ভালো থেকো সবাই।